নমস্কার। মিউচুয়াল ফান্ডে তো আজকাল অনেকেই বিনিয়োগ করছেন, কিন্তু এই ট্যাক্সের ব্যাপারটা ওটা নিয়ে অনেকের মনেই একটু প্রশ্ন থাকে, তাই না? একদম। মানে রিটার্ন কত পাবো সেটা নিয়ে যতটা ভাবি আমরা, ট্যাক্স কিভাবে কাটবে সেটা অনেক সময় ঠিক খেয়াল রাখা হয় না। ঠিক। তো আমাদের কাছে কিছু সোর্স ম্যাটেরিয়াল এসছে যেখানে এই বিষয়গুলো নিয়ে বেশ ভালো আলোচনা করা হয়েছে। ভাবলাম আজ এইগুলো নিয়ে একটু কথা বলা যাক। হ্যাঁ, ভালোই হবে। সোর্সগুলো দেখে যা মনে হলো, দেখুন, মিউচুয়াল ফান্ডের ট্যাক্স মূলত দু রকমের হয়। দু রকমের। আচ্ছা। একটা হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স, মানে আপনি যখন ফান্ডের ইউনিট বিক্রি করে লাভ করছেন সেই লাভের ওপর ট্যাক্স। রাইট, লাভ করলে ট্যাক্স। হ্যাঁ। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয়টা হলো ডিভিডেন্ড যদি পান সেই ডিভিডেন্ড আয়ের ওপর ট্যাক্স। আচ্ছা, বেশ। তাহলে আসুন ক্যাপিটাল গেইন ট্যাক্সটা দিয়ে শুরু করা যাক। মানে ইউনিট বিক্রি করে লাভ হলে এই ট্যাক্সটা দিতে হয়। হ্যাঁ, এবার দেখুন এখানে আবার দুটো ভাগ আছে। ইকুইটি ফান্ড আর ডেট ফান্ডের জন্য নিয়ম কিন্তু আলাদা। ও আচ্ছা। ইকুইটি ফান্ডের নিয়মটা কেমন? মানে যেগুলো মূলত শেয়ারে ইনভেস্ট করে। হ্যাঁ, যেখানে মোটামুটি 65% বা তার বেশি টাকা শেয়ার বা ইকুইটিতে খাটানো হয়। ধরুন আপনি এই ফান্ড কিনলেন আর 1 বছরের মধ্যেই বেচে দিলেন, লাভ হলো। হুম। তাহলে ওই লাভের উপর সোজাসুজি 15% ট্যাক্স। এটাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স। 15%। আচ্ছা। আর যদি 1 বছর রেখে দিই, তারপর বেচি? সেখানেই আসল মজাটা। মানে ইকুইটি ফান্ডের ক্ষেত্রে এটাই বড় সুবিধা। সোর্সগুলো এটাই বলছে, 1 বছর পর বিক্রি করলে প্রতি অর্থ বছরে প্রথম 1 লক্ষ টাকা পর্যন্ত লাভ কিন্তু ট্যাক্স ফ্রি। বলেন কি, 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স নেই? একদম, কোনো ট্যাক্স লাগবে না। যদি আপনার লাভ 1 লক্ষ টাকার বেশি হয়, ধরুন 1.5 লক্ষ টাকা হলো, হুম। তাহলে শুধু ওই অতিরিক্ত 50,000 টাকার ওপর 10% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার। মানে লম্বা সময় ধরে রাখলে ট্যাক্স অনেকটাই বাঁচানো যায়। ঠিক তাই। লং টার্ম ইনভেস্টরদের জন্য এটা একটা বিরাট প্লাস পয়েন্ট। আচ্ছা, বেশ। এটা গেল ইকুইটি। এবার ডেট ফান্ডের কি খবর, যেখানে শেয়ারে কম টাকা খাটে? হ্যাঁ, ডেট ফান্ড, যেখানে একুইটিতে বিনিয়োগ সাধারণত কম থাকে, ধরুন 35%-এর নিচে। এখানে কিন্তু সোর্সগুলো যেমন বলছে, একটা বড়সড় পরিবর্তন এসছে রিসেন্টলি। ও, তাই নাকি? কি পরিবর্তন? ডেট ফান্ড তো লোকে একটু সেফভাবে ভাববে। হ্যাঁ, পরিবর্তনটা হলো 2023-24 অর্থবছর থেকে ডেট ফান্ড থেকে যখনই লাভ হবে, সে আপনি 1 মাস পরেই ইউনিট বেচুন বা 10 বছর পর, ওই পুরো লাভটাই আপনার মোট আয়ের সাথে যোগ হয়ে যাবে। মানে? মাইনের মতো। ঠিক তাই। আপনার মাইনে বা ব্যবসার লাভ যেমন আপনার মোট আয়ে যোগ হয়, এটাও সেভাবে যোগ হবে। তারপর আপনি যে ইনকাম ট্যাক্স স্ল্যাবে পড়েন, সেই স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। ও, তার মানে আগে যে একটা ডেট ফান্ডে লং টার্মে ট্যাক্স ছাড়ের ব্যাপার ছিল, সেটা আর নেই। না, ওই সুবিধাটা আর নেই। সোর্সগুলো এটাই ক্লিয়ার করছে। তাই যারা একটু উঁচু ট্যাক্স ব্র্যাকেটে আছেন, তাদের জন্য ডেট ফান্ড এখন ট্যাক্সের দিক থেকে একটু কম আকর্ষণীয় হয়ে গেছে আগের তুলনায়। বুঝলাম। এটা তো বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ট্যাক্স প্ল্যানিংয়ের সময় মাথা রাখতে হবে। অবশ্যই। এবার আসুন ডিভিডেন্ডের কথায়। মিউচুয়াল ফান্ড তো ডিভিডেন্ডও দেয়। হ্যাঁ, দেয় তো। সেটার ট্যাক্সের নিয়ম কি? সোর্সগুলো কি বলছে? ডিভিডেন্ডের নিয়মটা বেশ সহজ। ফান্ড থেকে আপনি যা ডিভিডেন্ড পাবেন, সেটা সোজা আপনার মোট আয়ের সাথে যোগ হবে। ও আচ্ছা, ক্যাপিটাল গেনের মতো আলাদা কোনো ব্যাপার নেই। না, একদম নেই। আপনার যা ইনকাম ট্যাক্স স্ল্যাব, সেই অনুযায়ী ট্যাক্স দিয়ে দিতে হবে। ডিভিডেন্ডের ওপর আলাদা করে কোনো ছাড় বা কম রেট নেই। বেশ, তাহলে লাভের ওপর ট্যাক্স আর ডিভিডেন্ডের ওপর ট্যাক্স দুটোই বোঝা গেল। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, সোর্সগুলোতে নিশ্চয়ই বলা আছে যদি কেউ ট্যাক্স না দেয় ঠিকমতো, ফাঁকি দিলে? হ্যাঁ, বলা আছে বইকি। আর এটা কিন্তু বেশ সিরিয়াস ব্যাপার। আয় বা লাভ লুকিয়ে রাখা বা কম দেখানো এবং ট্যাক্স না দেওয়াটা আইনত দণ্ডনীয়। কি হতে পারে? আয়কর দপ্তর যদি ধরতে পারে, তাহলে তো বকেয়া ট্যাক্স দিতেই হবে। তার উপর মোটা জরিমানা হতে পারে, সুদ চাপতে পারে, কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ট্যাক্স দেওয়াটা আমাদের একটা আইনি দায়িত্ব। উফ, এত সব ট্যাক্সের কথা শুনে মনে হতে পারে ধুর, মিউচুয়াল ফান্ডে টাকা রেখে লাভ কি? কিন্তু লোকে তো রাখছে। সোর্সগুলো কি বলছে, কেন রাখছে? হ্যাঁ, তারও বেশ কয়েকটা ভালো কারণ আছে। সোর্সগুলো সেগুলোও তুলে ধরেছে।
প্রথমত দেখুন, ব্যাংক এফডি হয়তো মূল্যস্ফীতি বা ইনফ্লেশনকে সবসময় বিট করতে পারে না, কিন্তু মিউচুয়াল ফান্ড, বিশেষ করে ইকুইটি ফান্ড, লম্বা সময়ে ইনফ্লেশনকে হারিয়ে ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। সেটা ঠিক। আর আর আছে ওই যে ৮০সি ধারার সুবিধা, ইএলএসএস ফান্ড বলে এক ধরনের ইকুইটি ফান্ড আছে। তাতে বছরে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে আপনি ইনকাম ট্যাক্সে ছাড় পান। ও হ্যাঁ, ইএলএসএস তো খুব জনপ্রিয় ট্যাক্স বাঁচানোর জন্য। আর ওইলে বললেন ইকুইটি ফান্ডে ১ বছর পর বেচলে ১ লক্ষ টাকা লাভ ট্যাক্স ফ্রি। এক্স্যাক্টলি, ওইটাও একটা বড় কারণ। মানে ট্যাক্স বাঁচানোর সুযোগ কিন্তু আছে, যদি ঠিকঠাক প্ল্যান করা যায়। আর সোর্সগুলোতে কি দেশের অর্থনীতির সাথে এর কোনো যোগসূত্র দেখানো হয়েছে, মানে ট্যাক্স দেওয়া নিয়ে? হ্যাঁ, একটা খুব সুন্দর পয়েন্ট বলা হয়েছে। আমরা যে ট্যাক্স দিই, সেই টাকাটা আসলে যায় কোথায়? আমাদের দেশের রাস্তাঘাট তৈরি, হাসপাতাল, স্কুল চালানো, দেশের সুরক্ষা, এই সব কিছুর জন্যই তো টাকা লাগে। সেই টাকাটা মূলত আসে আমাদের দেওয়া ট্যাক্স থেকেই। তাই ঠিক সময়ে ঠিক ট্যাক্স দেওয়াটা শুধু নিজের আইনি দায়িত্ব পালন নয়, এটা আসলে দেশের উন্নয়নেও একটা কন্ট্রিবিউশন। বাহ, দারুণভাবে বলেছেন। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, মিউচুয়াল ফান্ডের ট্যাক্স আছে ঠিকই, সেটা এড়ানো যাবে না, কিন্তু কিন্তু নিয়মগুলো যদি আমরা ঠিকমতো জানি আর একটু প্ল্যান করে চলি, তাহলে কিন্তু ট্যাক্সের চাপটা অনেকটাই ম্যানেজ করা যায়। আর রিটার্নের সম্ভাবনা বা ট্যাক্স বাঁচানোর সুযোগগুলো দেখলে এটা এখনও একটা বেশ ভালো বিনিয়োগের রাস্তা। একদম, মানে সোর্সগুলো থেকে যা বুঝলাম, মূল কথাটা হলো জানা আর পরিকল্পনা করা। না জেনে ভয় না পেয়ে নিয়মগুলো বুঝে এগোনো। একেবারে। কোন ফান্ডে কখন কিনলে, কখন বেচলে ট্যাক্স কম লাগবে, ডিভিডেন্ড নিলে কি হবে, এইসব জানা থাকলে লম্বা দৌড়ে সুবিধা হবে। আজকের এই আলোচনায় আমরা সোর্সগুলোর ভিত্তিতে মিউচুয়াল ফান্ডের ট্যাক্স সংক্রান্ত এই জরুরি দিকগুলোই তুলে ধরতে চেষ্টা করলাম। আশা করি শ্রোতাদের কিছুটা হলেও ধারণা পরিষ্কার হয়েছে। সবশেষে একটা জিনিস একটু ভাবার জন্য রেখে যায়, কি বলেন? এই যে আমরা এত কিছু জানলাম, ইকুইটি ফান্ডের ট্যাক্স সুবিধা, ডেট ফান্ডের নতুন নিয়ম, ডিভিডেন্ডের ট্যাক্স, এই তথ্যগুলো কাজে লাগিয়ে একজন সাধারণ বিনিয়োগকারী তার লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিকে কিভাবে আরও ধারালো করতে পারেন, মানে ট্যাক্সও বাঁচবে আবার রিটার্নও ভালো আসবে। এই দুটোকে একসাথে ব্যালেন্স করার সেরা উপায়টা কি হতে পারে তার জন্য? এটা নিয়ে একটু ভাবলে কিন্তু নিজের জন্য দারুণ কিছু আইডিয়া পাওয়া যেতে পারে। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত।